গুড মর্নিং সকলকে। আমি সুলেখা এবং আমার আজকের পরবর্তী ভিডিও নিয়ে চলে এসেছি। মাইরুং গাঁওকে অনেক দূরে ছেড়ে এখন আমরা এগিয়ে চলেছি দাওয়াই পানির দিকে। আপনারা আমার সাথে থাকুন এবং অবশ্যই আমার চ্যানেল ভাইরাল ব্লগে সমস্ত ভিডিও কমেন্টে করুন, লাইক করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটিকে ক্লিক করে দিন নতুন নোটিফিকেশন পাওয়ার জন্য। মাইরুং গাঁও থেকে দাওয়াই পানি যাওয়ার পথে আমরা রাস্তায় দেখতে পাই এই সুন্দর বৌদ্ধ মন্দিরটি। এখানে গুরু পদ্মসম্ভবের বড় মূর্তি আছে, যাকে ঘিরে এই মনাস্ট্রিটি তৈরি। কালিম্পংয়ের ডেলোপাক যাওয়ার সময় এই মনাস্ট্রিটি পড়ে। আপনারাও ডেলোপাক যাওয়ার পথে এই মনাস্ট্রিটি দর্শন করতে পারেন। গুরু পদ্মসম্ভব গুরু রিনপোচে নামেও পরিচিত ছিলেন। তিনি একজন তান্ত্রিক বৌদ্ধ ভিক্ষুক ছিলেন এবং অষ্টম-নবম শতকে তিব্বতে বজ্রযান বৌদ্ধ ধর্মের প্রচার করেন। মনে করা হয় গুরু পদ্মসম্ভব তিব্বতের প্রথম বৌদ্ধ মন্দির সামে মনাস্ট্রি বানাতেও সাহায্য করেছিলেন। তিস্তার উপর দিয়ে যাওয়ার সময় দেখতে পেলাম কিভাবে নদী ভয়ঙ্করভাবে বাড়ি ও রাস্তা ভেঙে ফেলেছে। এই রাস্তা দিয়েই দার্জিলিং যাওয়া যায়, কিন্তু রাস্তা ভেঙে যাওয়ায় 27 মাইল হয়ে দার্জিলিং যেতে হচ্ছে। এরপর আমরা এগিয়ে চলি দাওয়াই পানির দিকে। রাস্তাতে তাকদা রামপুরিয়ার জঙ্গল দিয়ে 6 মাইল হয়ে আমরা দাওয়াই পানির উদ্দেশ্যে রওনা হই। রাস্তায় তাকদা যাওয়ার পথে পড়ে তিস্তা ভ্যালি টি গার্ডেন। এই চা বাগানটি 1841 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয়। এই চা বাগান থেকে উৎপন্ন চা জাপান, ইউরোপ এবং অন্যান্য দেশে রপ্তানি করা হয়। এখানে চা বাগানের বিপরীতের পাহাড়ে দেখা যায় একটি নাম না জানা সুন্দর জনপদকে, এবং এই দুই পাহাড়ের মাঝ দিয়ে বয়ে চলেছে তিস্তা নদী। চা বাগানের মধ্যেই রয়েছে একটি শহীদ স্মরণ স্তম্ভ এবং হনুমান মূর্তি। এই ভিউ পয়েন্টটি দূরপিনদারা নামে পরিচিত। বন্ধুরা, আমরা এসে পৌঁছে গেছি ফাইনালি দাওয়াই পানিতে। এখন দুপুরবেলা পেরিয়ে বিকেল গড়িয়ে এসছে বলতে পারেন। এখনও মেঘ হয়ে আছে, সূর্যি মামা সারাদিনে এখনো পর্যন্ত আমাদের দেখা দেয়নি। দাওয়াই পানিতেও চারিদিকটা একেবারে মেঘলা হয়ে আছে এবং আমাদের মাঝ বরাবর মেঘ একে যেন বয়ে যাচ্ছে। দাওয়াই পানি প্রকৃতির কোলে অবস্থিত একটি মনোরম গ্রাম। চারিদিকে সবুজ বন, ঘূর্ণায়মান পাহাড় এবং ঝলমলে স্রোত। এটি হিমালয়ের হৃদয়ে একটি লুকোনো রত্ন, যা শ্বাসরুদ্ধকর দৃশ্য এবং একটি নির্মল পরিবেশ প্রদান করে। গ্রামটি একটি উপত্যকায় অবস্থিত, চারিদিকে সুউচ্চ পর্বতমালা দ্বারা বেষ্টিত এবং বিভিন্ন নদ, উদ্ভিদ ও প্রাণীর আবাসস্থল। দাওয়াই পানিতে এসছি, পৌঁছাতে যথেষ্টই টাইম লেগেছে। সকালবেলা 10টার সময় আমরা আমাদের জার্নি স্টার্ট করেছিলাম, কিন্তু আমরা এখানে এসে পৌঁছেইছি 3টে সাড়ে 3টে নাগাদ। সবে এখন আমরা লাঞ্চ করে উঠে হোমস্টে থেকে আমরা বাইরে রাস্তায় হাঁটতে বেরিয়েছি। চলুন আপনাদেরকে দাওয়াই পানির চারিদিকটা একটু ঘুরিয়ে দেখা যাক। দাওয়াই পানি নামটি স্থানীয় ভাষা থেকে এসেছে, যেখানে দাওয়াই অর্থ ঔষধ
এবং পানির অর্থ হলো জল। স্থানীয় কিংবদন্তি অনুসারে গ্রামের নামকরণ করা হয়েছে এলাকার প্রাকৃতিক ঝর্ণার নামানুসারে, যেগুলোর ঔষধি গুণ রয়েছে বলে বিশ্বাস করা হয়। আমরা যে হোমস্টেতে ছিলাম সেটি ছিল ছবির মতন সুন্দর। একটি ছোট্ট সাঁকো দিয়ে কিচেনের দিকে যেতে হয়, সিঁড়ি দিয়ে উপরে উঠে যেতে হয় রুমগুলির দিকে। এদের রুমগুলি ছিল পাহাড়ি বাড়িগুলির মতনই সাধারণ কিন্তু সুন্দর। দাওয়াই পানি প্রকৃতিপ্রেমীদের, ট্রেকারদের জন্য এবং শহরের জীবনের তাড়াহুড়ো থেকে শান্তিপূর্ণভাবে পশ্চাদপসরণ করার জন্য একটি জনপ্রিয় গন্তব্য। গ্রামটিতে এসে আপনারা হাইকিং, বার্ড ওয়াচিং এবং মাছ ধরার পাশাপাশি এখানকার স্থানীয় সংস্কৃতি এবং রন্ধন প্রণালীকে আপনারা উপভোগ করতে পারেন। বৃষ্টিকে বুড়ো আঙুল দেখিয়ে এবং হাতে ছাতা নিয়ে আমি আর শুভ্রদা বেরিয়ে পড়ি দাওয়াই পানির স্থানীয় বাড়িগুলিকে দেখার জন্য। এখানেও আমরা বৃষ্টিমুখর সন্ধ্যা উপভোগ করার জন্য বেরিয়ে পড়ি দোকানের খোঁজে। দোকানে গিয়ে আমরা পানীয় জল এবং পরের দিন ট্রেনে যাওয়ার জন্য বিস্কিটের প্যাকেট কিনে আনি। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দাওয়াই পানির চারিপাশের প্রাকৃতিক দৃশ্য উপভোগ করে এবং প্রাতরাশ সেরে বেরিয়ে পড়ি আমাদের গন্তব্য এনজেপি স্টেশনের দিকে। পাহাড়ের বৃষ্টি এবং বৃষ্টিতে ভেজা রাস্তা উপভোগ করতে করতে আমরা পৌঁছই মংপুতে। মংপুতে নেমে আমরা চলে আসি রবীন্দ্রনাথ ঠাকুরের বাড়ি দেখতে। রবীন্দ্রনাথ ঠাকুরের এই বাড়িটি এখন রবীন্দ্র ভবন নামে পরিচিত। মংপুর রবীন্দ্র ভবনকে সরকারি উদ্যোগে সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখা হয়েছে এবং সরকারি উদ্যোগে এখানে গাছবাড়ি রিসর্টও আছে, যেখানে আপনারা চাইলে থাকতে পারেন। মংপুর এই বাড়িটি পশ্চিমবঙ্গ সরকার সংরক্ষণ করে রেখেছেন এবং এইখানে প্রবেশের জন্য 25 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকতে হয়। মংপুতে রবীন্দ্রনাথ ঠাকুর যে বাড়িতে থাকতেন সেটি ছিল মৈত্রী দেবীর স্বামী ডক্টর মনমোহন সেনের একটি বাংলো, যিনি সেই সময়ে ওই এলাকার কুইনাইন কারখানার পরিচালক ছিলেন। ঠাকুর প্রথম 25শে এপ্রিল 1938 সালে মংপুতে আসেন এবং সেখানে তার শেষ অনেকটা বছর অতিবাহিত করেন। তিনি মংপুতে বিখ্যাত জন্মদিন কাব্য রচনা করেন। ঠাকুর মারা যাওয়ার পর বাংলোটিকে সরকার জাদুঘরে রূপান্তরিত করে এবং নামকরণ করে রবীন্দ্র ভবন।
আমার উত্তরবঙ্গ ভ্রমণের সুন্দর একটি দিনলিপি, যেখানে আমরা দেখলাম দাওয়াই পানির প্রাকৃতিক শোভা ও মংপুর রবীন্দ্র ভবন। পরবর্তী শহরের অভিজ্ঞতা নিয়ে খুব তাড়াতাড়ি ফিরে আসব। আমি সুলেখা এবং আপনারা দেখছেন আমার চ্যানেল ভাইরাল ব্লগ। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকনটি ক্লিক করবেন, তাতে নতুন ভিডিও এলে আপনারা নোটিফিকেশন পেয়ে যাবেন।